আজকে আমি তোমাদের পরপর দুটো অনেকটাই একই ধরনের ক্রাইমের সত্য ঘটনা শোনাবো। প্রথম ঘটনাটা গুজরাতের জামনগরের ঘটনা, আর দ্বিতীয়টা হচ্ছে মধ্যপ্রদেশের সতনা ডিস্ট্রিক্টের ঘটনা। শুরু করছি আজকের ক্রাইমের সত্য ঘটনা। গুজরাতের জামনগরের সিটি ব্লক স্টেশন নামের একটা এরিয়া আছে, সেখানকার একটা সত্য ঘটনা। ওই এরিয়াতে একটা ফ্যামিলি থাকতো, স্বামী স্ত্রী আর তাদের 2 সন্তান। স্বামী ফার্নিচারের ব্যবসা করত। 6 বছর আগে তাদের দুজনের বিয়ে হয়েছিল, সুখী দাম্পত্য জীবন। তারপরে বর্তমানে একটা 2 বছরের একটা 4 বছরের সন্তান রয়েছে। স্বামী ইন্ডিয়াতেই ফার্নিচারের কাজ করত, বেশ বড়সড় ব্যবসা ছিল তার। হঠাৎ করে তার একটা খুব ভালো জব অফার এসেছিল অস্ট্রেলিয়াতে। 2 বছর আগে সে অস্ট্রেলিয়া চলে গেছিল। হাজব্যান্ডের ইন্ডিয়াতে আরও অনেক আত্মীয় স্বজন ছিল, তবে নিজের কোনো ভাই বোন বা মা বাবা ছিল না। যারা ছিল সেগুলো খুড়তুতো, মামাতো, পিস্ততো ইত্যাদি আত্মীয় স্বজন ছিল। 2 বছর ধরে জিগ্নেশ বাবাদিয়া মানে হাজব্যান্ড, 2026-এ যার বয়স 30 বছর, জিগ্নেশের স্ত্রী, সে একজন বেসরকারি হসপিটালের নার্স, নাম পৃথ্বী বাবাদিয়া, বর্তমানে 2026-এ যার বয়স 27 বছর। তো দুজনের খুব ভালোই হ্যাপি ম্যারেড লাইফ ছিল, কিন্তু গত 2 বছর আগে জিগ্নেশ অস্ট্রেলিয়া চলে গেছিলো। তারপর থেকে সে একবারও ইন্ডিয়া আসেনি। কিন্তু জিগ্নেশের যত আত্মীয় স্বজন খুব একটা কানেক্টেড ছিল না এই বাড়ির সাথে, তবে কোনো পারিবারিক অনুষ্ঠান হলেই জিগ্নেশের ফ্যামিলিকে নিমন্ত্রণ করা হতো। যেহেতু জিগ্নেশ এখন নেই, অস্ট্রেলিয়াতে আছে, তো জিগ্নেশের স্ত্রী পৃথ্বী সব অনুষ্ঠানে যেত। খুব ভালো ছিল তার লাইফস্টাইল, দামি দামি জামা কাপড় পরতো, আনন্দে থাকতো। প্রত্যেকটা অনুষ্ঠানে সে গিয়ে উপস্থিত হতো। আত্মীয় স্বজনরা তার কাছে জিগ্নেশের ভালো মন্দ ইত্যাদি খবর নিত। সব সময় সে এইভাবে জিগ্নেশের সমস্ত আত্মীয়দের সাথে কানেক্টেড থাকতো। মাঝে মধ্যে আত্মীয়রা দেখা হলে জিগ্নেশের ফোন নাম্বার চাইতো। স্ত্রী কিন্তু অ্যাভয়েড করতো, স্ত্রী ফোন নাম্বার দিতে চাইতো না। স্ত্রী বলতো জিগ্নেশ যেখানে কাজ করে কোম্পানির রুলগুলো খুব টাফ, তো ওখানে যখন তখন জিগ্নেশের সাথে কথা বলা যাবে না। বেশিরভাগ সময় জিগ্নেশের কাছে ফোনটা থাকেই না। যেহেতু খুব কাছের কোনো আত্মীয় ছিল না, তেমনভাবে গুরুত্ব দিয়ে তারা ব্যাপারটা জানার বোঝার চেষ্টা করেনি। ইতিমধ্যেই জিগ্নেশের এক খুড়তুতো ছোট ভাই, সে একটা জব অফার পেয়েছিল অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়াতে যেহেতু সে যাবে, তো জিগ্নেশের বাড়িতে জিগ্নেশের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিল সেই খুড়তুতো দেওর। সেই দেওর এসে নিজের বৌদিকে সমস্ত ব্যাপারটা বলে যে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, তাই দেখা করতে এসেছি, জানি না ক বছর পরে আবার আসার সুযোগ পাবো, কিন্তু আমি যখন অস্ট্রেলিয়াতে যাচ্ছি আর অস্ট্রেলিয়াতে অলরেডি তোমার হাজব্যান্ড বা আমার জিগ্নেশ ভাইয়া সেখানে থাকে, তো তুমি জিগ্নেশের ফোন নাম্বারটা আমাকে দাও, আর সে যেখানে থাকে সেই অ্যাড্রেসটাও আমাকে দাও। এবার আমি উইকেন্ডে যখন আমার কোম্পানিতে ছুটি থাকবে, আমি জিগ্নেশ ভাইয়ার কাছে গিয়ে দেখা করব। এবার কিন্তু অদ্ভুত অদ্ভুত সব উত্তর দিতে শুরু করে জিগ্নেশের স্ত্রী পৃথ্বী। ব্যাপারটা কিন্তু সেই দেওরের সন্দেহজনক মনে হয়, সে বিরক্ত হচ্ছিল। সে বলল, এমন কোন কোম্পানিতে কাজ করে দাদা যেখানে ফোনও অ্যালাউ নয়? কারণ দাদা তো আর 24 ঘন্টা ডিউটি করে না, কখনো সে নিশ্চয় নিজের রুমে যেখানে থাকে সেখানে ফেরে। সেই সময় সে কল করতে পারে বাড়ির লোকজনকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে, হোয়াটসঅ্যাপ কল করতে পারে। এমন কোনো কোম্পানি কিন্তু নেই যেখানে 2 বছর ধরে নিজের বাড়ির লোকজনের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাবে না, এরকম শর্তও থাকতে পারে। এবার কিন্তু স্ত্রী কি উত্তর দেবে বুঝতে পারছিল না। তখন দেওর তাকে বুঝিয়ে বলে,
যে আমার মনে হচ্ছে কোনো অন্য ব্যাপার রয়েছে তোমার আর জিগ্নেশ ভাইয়ার মধ্যে। তুমি আমাকে বলতেই পারো, বিশ্বাস করতেই পারো, আমি কিন্তু কাউকে কিচ্ছু বলবো না। নিজের বৌদিকে যখন ওই ছোট দেওর কনফিডেন্সে নিয়েছিল, তখন বৌদি বলে যে আমি একটা কথা বলছি, তুমি কাউকে বলো না, তোমার দাদাকে আমি মেরে ফেলেছি, কারণ তোমার দাদার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। এই কথাটা শোনার পরে জিগ্নেশের খুড়তুতো ছোট ভাই বৌদির কাছে বিদায় নিয়ে বাড়ি চলে গেছিল। তবে সে বাড়ি যায়নি, সে সোজা পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা বলেছিল। এবার পুলিশ টিম আসে, জিগ্নেশের 27 বছর বয়সী স্ত্রী পৃথ্বীকে অ্যারেস্ট করে। শুরু হয় পৃথ্বীর জিজ্ঞাসাবাদ। পৃথ্বীর যখন জিজ্ঞাসাবাদ হয়, প্রথম দিকে পৃথ্বী কিচ্ছু বলেনি। 48 ঘন্টা পরে জিজ্ঞাসাবাদে পৃথ্বীর বয়ানে আরও একটা নাম উঠে এসেছিল। নামটা ছিল নীলেশ কাচেরিয়া নামের এক ভদ্রলোকের, যার বয়স 45 বছর, পৃথ্বীর থেকে অনেকটাই বেশি। তাদের দুজনের মধ্যে পৃথ্বীর বিয়ের আগে থেকে প্রায় 8 বছর ধরে প্রেমের সম্পর্ক। তখনও কিন্তু নীলেশ কাচেরিয়া বিবাহিত ছিল। ভদ্রলোক বিবাহিত হওয়া সত্ত্বেও পৃথ্বীর সাথে তার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। এবার পৃথ্বীর যখন ঠিকঠাক বয়স হয়েছিল, পৃথ্বীর বাড়ির লোকজনেরা তার জন্য পাত্র খুঁজছিল। পাত্র খুঁজতে খুঁজতে পাত্র হিসাবে জিগ্নেশ বাবাদিয়া নামের ফার্নিচার ব্যবসায়ীকে তারা খুঁজেও পেয়েছিল। বাড়িতে পৃথ্বী কিছুই জানাতে পারেনি নিজের আর নীলেশের ব্যাপারে, কারণ নীলেশ অলরেডি ম্যারেড, তার সাথে প্রেমের সম্পর্ক জানিয়ে হবেই বাকি। সেই জন্য সে চুপচাপ বাড়ির লোকজনের মতে জিগ্নেশের সাথে বিয়ে করে নেয়। বিয়ে করার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছিল, কেউ কারোর সাথে কানেক্টেড ছিল না। হঠাৎ করেই নীলেশের সাথে পৃথ্বীর একদিন মার্কেটে দেখা হয়ে যায়। দেখা হওয়ার পরে আবার নতুন করে ফোন নাম্বার এক্সচেঞ্জ, নতুন করে ফোনে চ্যাটিং, ফোন কল, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ। শুধু ততটাতেই তারা সীমাবদ্ধ রাখেনি নিজের সম্পর্কটাকে, তারা শুরু করেছিল শারীরিক সম্পর্ক। ব্যাপারটা চলছিল, কিন্তু জিগ্নেশ কিচ্ছু জানতো না। এবার কিন্তু নীলেশ আর পৃথ্বী দুজনেরই মনে হচ্ছিল যে দুজনের ফ্যামিলিতে যে আরও একজন করে মানুষ রয়েছে, নীলেশের স্ত্রী, পৃথ্বীর হাজব্যান্ড, তাদের জন্য তারা আজ এত দূরে দূরে রয়েছে। আসলে কিন্তু তাদের দুজনেরই বিয়ে হওয়া উচিত ছিল। দুজন বাড়তি মানুষ তাদের জীবনে চলে এসেছে। প্রথম তাহলে জিগ্নেশকে সরিয়ে ফেলতে হবে পৃথিবী থেকে। দুজনের মধ্যে বাধা সৃষ্টি করবে হয়তো জিগ্নেশ কিছুদিন পরে, তখনও কিন্তু সে বাধা সৃষ্টি করেনি। প্ল্যানিং তো হয়ে যায়। জিগ্নেশের স্ত্রী জিগ্নেশকে গিয়ে বলে যে তোমার তো ফার্নিচারের ব্যবসাটা যাতে আরও ভালো হয়, তোমার জন্য একজন পার্টনার জোগাড় করেছি। ওনার একটা নিজের কারখানা আছে, সেই কারখানাতে যদি তুমি পার্টনার হিসাবে ওনার সাথে কাজ করো, তাহলে কিন্তু আমরা অনেক বেশি রোজগার করতে পারবো। জিগ্নেশকে সে এটাও বলে যে আমার হসপিটালে বিভিন্ন ধরনের লোকজন আসে, তার মধ্যে নীলেশ কাচেরিয়া নামের একজন ব্যবসাদার, ফার্নিচারের ব্যবসাদার, তিনি বিশাল বড় ব্যবসায়ী, অনেক ধনী। তো তিনি আমাদের হসপিটালে পেশেন্ট হিসাবে এসেছিলেন। আমি তার সাথে কথা বলে তোমার সাথে ব্যবসা করার জন্য রাজি করে নিয়েছি। কথাটা শুনে জিগ্নেশের ভালো লাগে। তো একটা মিটিং ডেট ফিক্স হয় তাদের দুজনের। মিটিং ডেট যেটা ফিক্স হয়েছিল, সে মিটিংয়ের যে ভেনিউ সেটা ছিল একটা কারখানা। সেই কারখানাটা ভাড়ায় নিয়েছিল নীলেশ কাচেরিয়া, পৃথ্বীর বয়ফ্রেন্ড। সেই কারখানাতে সময় মতো জিগ্নেশ বাওয়াদিয়া গিয়ে পৌঁছায়। সারা সন্ধে জিগ্নেশ আর নীলেশ দুজন নিজেদের ব্যবসার ব্যাপারে আলোচনা করে, কিভাবে দুজন একসাথে পার্টনারশিপে ফার্নিচারের ব্যবসা করবে। আর কারখানার যে জায়গাটা সেটা নীলেশ কাচেরিয়া ভাড়াতে সেই কারখানাটা নিয়েছিল, কিন্তু জিগ্নেশকে বলে এটা আমার নিজের কারখানা, এখানে আমরা দুজনে মিলে ব্যবসা করব, খুব বড় ব্যবসা হবে।
আমি তো অলরেডি ফার্নিচারের ব্যবসা করি, তোমার সাথে মিলে আরও একটা ব্যবসা করতে চাই। শুনে জিগ্নেশের ভালো লাগে, দুজন একসাথে বসে মদ খায়। জিগ্নেশের স্ত্রীও কিন্তু জিগ্নেশের সাথে ব্যবসার ব্যাপারে আলোচনা করার জন্য নিজের বয়ফ্রেন্ড নীলেশ কাচেরিয়ার কাছে এসেছিল। ওই কারখানাতে বসে তিনজন পার্টি করছিল। জিগ্নেশ বাবাদিয়াকে যে ড্রিঙ্কটা দেওয়া হয়েছিল তার মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছিল সাইনাইড। সাইনাইড জিভে টাচ করা মাত্রই কিন্তু মানুষ মারা যায়। এটাই সবাই বলে, সবার কাছে শোনা একটা কথা। আরও একটা ব্যাপার যেটা সাইনাইডের ব্যাপারে বলা হয় সেটা হচ্ছে যে এই পর্যন্ত সাইনাইডের যে অরিজিনাল টেস্ট কেমন সেটা কেউ কখনো বলতে পারেনি, বা এমনভাবে বলা যায় যে বলার সুযোগই পায়নি, সেই পর্যন্ত মানুষ বাঁচেইনি যে এক্সপিরিয়েন্সটা বলবে সাইনাইড খাওয়ার পরে টেস্ট কেমন বা কেমন লেগেছে। কারণ জিভে টাচ হওয়া মাত্র সাইনাইড মানুষের প্রাণ কেড়ে নেয়, এক মুহূর্তও সময় দেয় না। এক্ষেত্রেও সেটাই হয়েছিল, জিগ্নেশ মারা গেছিল। সেই কারখানার মেঝেতে খুঁড়ে প্রায় 8 ফুট ডিপ একটা গর্ত খোঁড়া হয়েছিল। সেই গর্তের মধ্যে জিগ্নেশকে শুইয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল, ওপরে মেঝে তৈরি করে কারখানার কাজ শুরু হয়েছিল। কাজ কিছুই হয়নি, বা ফার্নিচারের ব্যবসা হবে এমনটাও নয়। শুধু ওই যে কারখানাটা, ওটা নীলেশ ভাড়ায় নিয়েছিল জিগ্নেশকে শেষ করার জন্য। প্ল্যান মোতাবেক সে ভাড়ায় নিয়েছিল। জিগ্নেশকে শেষ করার পরে সেই ভাড়া নেওয়া কারখানার মেঝেতে জিগ্নেশকে পুঁতে ফেলেছিল, আবার আগের মতো মেঝে তৈরিও করে দিয়েছিল। কিছুদিন পরে সেই ভাড়া নেওয়া কারখানা ছেড়েও দিয়েছিল। বর্তমানে কিন্তু ওই কারখানাতে অন্য ভাড়াটে রয়েছে বা অন্য রকম ব্যবসা চলে। ওই ঘটনা ঘটিয়েছিল নীলেশ আর পৃথ্বী মে 2024-এ। তারপরে 2 বছর কেটেছিল, কোনো আত্মীয় স্বজন সন্দেহ করেনি। সবাই কিন্তু কানেক্টেড ছিল মাঝে মধ্যেই স্ত্রী বা নার্স পৃথিবীর সাথে। কিন্তু দেওরের সত্যি সত্যি অস্ট্রেলিয়াতে চাকরি পেয়ে যাওয়াটা, এই ঘটনাটা সবার সামনে নিয়ে এসেছিল। পুলিশ স্টেশন থেকে লোকজন এসেছিল, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গর্ত খুঁড়ে বডি বের করা হয়। বডি ঠিক বলবো না, এখন কয়েকটা হাড় শরীরে অবশেষ রয়েছে। 2 বছর পরে ন্যায় পেয়েছে নির্দোষ জিগ্নেশ। বর্তমানে পৃথ্বী আর নীলেশ দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পরে তাদের দুজনকে জেলে পাঠানো হবে। বাচ্চা দুটোকে অনাথ আশ্রমে পাঠানো হয়েছে, কারণ সেইভাবে নিকট কোনো আত্মীয় নেই। যে আত্মীয়রা রয়েছে তারা কেউ ওই বাচ্চা দুটোর দায়িত্ব নিতে রাজি হয়নি। দ্বিতীয় যে ক্রাইমের ঘটনাটা শোনাবো সেটা মধ্যপ্রদেশের সতনা ডিস্ট্রিক্টের ভাগ দেবরা নামের একটা গ্রাম। গ্রামে সন্তু যাদব নামের একজন চাষি ফ্যামিলি বাস করত। ভদ্রলোক, তার স্ত্রী, বিয়ের বহু বছর পরে তাদের একটা পুত্র সন্তান হয়েছিল অনেক চেষ্টার পরে। সেই ছেলেটাকে ভালোবেসে নাম রাখা হয়েছিল বিপিন যাদব। 3 জনের সংসার, সুখের সংসার। বিপিন যাদব যখন বড় হয়, বয়স 25 বছর হয়, তখন তার জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজছিল তার বাবা মা। পাত্রীর খোঁজ শেষ হয় মধ্যপ্রদেশের রিবা জেলার টিগর নামের একটা গ্রামে গিয়ে। আঁচল নামের একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করা হয়। 2 ফ্যামিলির মধ্যে কথাবার্তা হয়, মেয়ের দেখাশোনা করতে যাওয়া হয়। ছেলের বাড়ির লোকজন মেয়েকে দেখে, মেয়ের বাড়ির লোকজন ছেলেকে দেখে। 2 পক্ষের পছন্দ হয়ে যায়। 2025 সালের অক্টোবর মাসে খুব ধুমধাম করে বিপিন যাদবের সাথে বিয়ে হয়ে যায় আঁচলের। আঁচল শ্বশুরবাড়ি চলে আসে। বিপিন যাদব কিন্তু বিকম পাস ছিল। বিপিন কিন্তু বাবা সন্তু যাদবকে চাষবাসের কাজে হেল্প করত। সে কিন্তু চাইছিল কোনো কোম্পানিতে বা অন্য কোনো সংস্থাতে
চাকরি করতে। চাষের কাজের সঙ্গে সঙ্গে সে কোনো চাকরি খুঁজছিল। তার বিয়ের প্রায় 5-6 মাস পর 25 মার্চ 2026 সুনীল কুশওয়াহা নামের একজন ছেলে তার বাড়িতে আসে আঁচালের সাথে দেখা করতে। সে বলেছিল সুশীল হচ্ছে আঁচালের দাদার মতো। শ্বশুর বাড়িতে আসে আঁচালের সাথে দেখা করতে। সুনীল বলেছিল যে সে বাইরে কোথাও একটা থাকে, ভালো একটা কাজ করে, কিন্তু যখন বিয়ে হয়েছিল আঁচালের তখন সে গ্রামে ছিল না, সেই জন্য দেখা সাক্ষাৎ হয়নি। এখন সে তার শ্বশুর বাড়িতেই তার বোনের সাথে দেখা করতে এসছে। শ্বশুর বাড়ির লোকজন যখন দেখে যে বৌমার ভাই এসেছে, তাকে খুব আদর আপ্যায়ন করে বাড়িতে রাখা হয়, আদর যত্ন করা হয়, রাত্রেবেলায় থাকতেও বলা হয়, সে রাত্রে থেকে যায়। রাত্রে যখন ছিল তখন সে আর বিপিন একসাথে ঘুমিয়েছিল, অনেক গল্প করেছিল। বিপিন নিজের যে একটা চাকরি করার ইচ্ছা সেটা সুনীলকে জানিয়েছিল। সুনীল বলে যে তার জন্য কোনো ব্যাপার না, একটা প্রাইভেট চাকরি ব্যবস্থা করে দেওয়া বিপিনের জন্য। বিপিনকে বলে যে তুমি কালকেই আমার সাথে চলো, আমি তোমার একটা চাকরির ব্যবস্থা কালকেই করে দেবো। বিপিন খুব খুশি হয়। বাড়ির কাছাকাছি যদি একটা চাকরি পাওয়া যায় তাহলে বাবার চাষের কাজে হেল্পও হবে, সেই সঙ্গে চাকরিটাও করা হবে। নেক্সট ডে সকালবেলায় সুনীল কুশওয়াহা যে বাইকটা নিয়ে এসেছিল সেই বাইকে করে তার পেছনে বসে সে তার যে বোন আঁচাল, তার হাজব্যান্ড বিপিনকে সঙ্গে করে নিয়ে যায়। বিপিন কিন্তু সন্ধে পর্যন্ত ফিরে আসেনি। বাড়ির মা, বাবা, স্ত্রী, আঁচাল সবাই অপেক্ষা করছিল সন্ধে পর্যন্ত। যখন আসে না তখন তারা ফোন কলে কথা বলার চেষ্টা করতে শুরু করে, কিন্তু ফোনটা সুইচ অফ আসছিল। এবার কিন্তু তাদের চিন্তা হয়। তারা আঁচালের বাড়িতে টিগার নামের ওই গ্রামে কল করে জানতে চায় যে বিপিন এসেছিল কিনা। তারা সবাই বলে যে বিপিন এসেছিল, দেখা করেছিল, তারপর কিন্তু বিপিন আবার চলে গেছিল। 27 মার্চ বিপিনের বাড়ির লোকজন চলে গেছিল সেই সুনীলের বাড়িতে। সুনীলের বাড়িতে গিয়ে তার কাছে জানতে চাওয়া হয় যে বিপিন তো তোমার সাথে চাকরির খোঁজে বেরিয়েছিল, বিপিন কোথায় গেল। সে বলে বিপিন আমার কাছ থেকে নেমে কোথাও একটা চলে গেল, বলল একটু পরে আসছি, তবে বিপিন আর ফিরে আসেনি। এই যে উত্তরটা, এটা বাড়ির লোকজনের অবাক লাগে। বাড়ির লোকজনের অবাক লাগার কারণ হচ্ছে যে তাদের ছেলে কখনো তাদেরকে না বলে কোথাও যায় না। তাহলে হঠাৎ করে সে সুনীলের সাথে চাকরির খোঁজে বেরোলো, অথচ একবারও ফোন কলে কোনো খবর না দিয়ে হঠাৎ করে এইভাবে উধাও হয়ে গেল কোথায়। তাদের কিন্তু সন্দেহ হচ্ছিল সেই সুনীলের ওপর। 28 মার্চ তারা থানায় যায়, প্রথম থেকে সব গল্প বলে। বৌমার সাথে ছেলের বিয়ে হয়েছে, বৌমার একজন ভাই যে বাইরে কোথাও কাজ করে সে নিজের গ্রামে এসে দেখা করতে এসেছিল, রাত্রেবেলায় বাড়িতে ছিল, সকালবেলায় বিপিনকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল। তারপরের দিন সে বলছে সেও কিছু জানে না বিপিনের ব্যাপারে, সেই জন্য তারা পুলিশ স্টেশনে জানাতে এসছে। বিপিনের বাড়ির লোকজন পুলিশ স্টেশনে এটাও জানায় যে আঁচালকে দেখে তাদের একটু অদ্ভুত মনে হচ্ছে, কারণ আঁচালকে তারা দুঃখ পাচ্ছে দেখে মনে হচ্ছে না। আঁচাল খুব নর্মাল, খুব স্বাভাবিক আছে, আর মাঝে মধ্যেই ফোনে কারোর সাথে কথা বলছে, কখনো সে চ্যাটিং করছে। তো তাদের কিন্তু সন্দেহ নিজেদের ছেলের বউয়ের ওপরে। পুলিশ কোনো খোঁজাখুঁজি করার আগে ছেলের বউ আঁচালের ফোনের কল ডিটেলগুলো চেক করতে শুরু করে। কল ডিটেল চেক করতে গিয়ে পুলিশ দেখেছিল যে কোনো একটা নম্বরে বহু বছর ধরে সে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলে, এমনকি হাজব্যান্ড হারিয়ে যাওয়ার পরও তাদের কথা হয়েছে। সেই নম্বরটা কার যখন খোঁজ করা হয় তখন বোঝা যায় সেই নাম্বারটা হচ্ছে তার গ্রামেরই আরও একটা ছেলে, যাকে সে ভাই বলে নিজের শ্বশুর বাড়িতে সবার সাথে আলাপ করে দিয়েছিল, সেই সুনীল কুশওয়াহার নম্বর। বিপিনের লাস্ট লোকেশানও কিন্তু সেই টিগার গাঁও, যেটা তার স্ত্রীর গ্রাম, যেটা স্ত্রীর যে ভাই সুনীল কুশওয়াহা তার গ্রাম।
এবার পুলিশ সুনীলকে অ্যারেস্ট করে, জিজ্ঞাসাবাদ হয়। প্রথম যে কথাবার্তা হয় তাতে সুনীলের বিরুদ্ধে পুলিশ তেমন কোনো প্রমাণ পায়নি। সুনীলকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু বিপিনের বাবা মা খোঁজ করছিল, বারবার পুলিশ স্টেশনে গিয়ে তাগাদা করছিল। পুলিশ নজর রেখেছিল বিপিনের ওপর, আর পুলিশ নজর রেখেছিল সুনীলের ওপর আর বিপিনের স্ত্রী আঁচলের ওপর। আবারও অ্যারেস্ট করা হয় সুনীলকে। সুনীলের জিজ্ঞাসাবাদ হয়। 9 জানুয়ারি 2026 বিপিনের নিখোঁজ হয়ে যাওয়ার 3 মাস 13 দিন পরে সুনীল মেনে নেয় সে মেরে ফেলেছে বিপিনকে। কিন্তু কেন? আঁচলের হাজব্যান্ড বিপিন। আঁচল তো তোমার নাকি বোন, তাহলে তুমি বিপিনকে মেরে ফেলেছো কেন? তখন যে ঘটনাটা সে জানিয়েছিল পুলিশকে সেটা হচ্ছে আঁচল তার বোন নয়, মিথ্যা করে বোন বলে সে শ্বশুরবাড়িতে দেখা করিয়েছিল। আঁচলের সাথে তার প্রেমের সম্পর্ক। আঁচলের বিয়ে হয়ে যায়, বিয়ের পরেও কোনো দিন ওই সম্পর্ক শেষ হয়নি, একই রকমভাবে চলছিল। কিন্তু দুজন সমগোত্র ছিল বলে নিজের প্রেমের কথা নিজেদের বাড়িতে জানায়নি, বিয়ে করতেও চায়নি, কারণ তারা জানতো বাড়ি থেকে কখনোই তাদের বিয়েটা মেনে নেওয়া হবে না। সেই জন্য তারা ঠিক করেছিল তারা একই রকমভাবে নিজেদের প্রেমের ওই সম্পর্ক চালিয়ে যাবে। তবে মনে হয়েছিল তাদের প্রেমের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিপিন, অর্থাৎ বিপিনকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। সেই জন্য প্ল্যানিং করে বিপিনের বাড়ি যায়, বিপিনকে নিজের সঙ্গে করে চাকরি দেওয়ার নাম করে নিয়ে আসে। তারপরে নিজেদের গ্রামের পাশেই একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে বিপিনকে মারধর করে কুয়োতে ফেলে দেওয়া হয়। পর সুনীল ওপর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করেছিল বিপিন তখনও মারা যায়নি। তখন সে বড় পাথর বিপিনকে লক্ষ্য করে কুয়োর ওপরে দাঁড়িয়ে ফেলেছিল। সেই কুয়োতে পড়ে থাকা অবস্থায় বিপিনের মাথায় পাথর দিয়ে আঘাত হয়েছিল তখন বিপিন মারা গেছিল। বিপিন মারা যাওয়ার পরে কুয়োতেই তাকে ফেলে রেখে চলে এসেছিল সুনীল। বেশ কদিন যখন কেটে যায় সে আবারও ওই কুয়োর কাছে দেখতে গেছিল। সে দেখেছিল যে বডিটা ফুলে ফেপে ভেসে উঠেছে। তখন সে একটা নির্জন জায়গায় মাটি খুঁড়েছিল, আবার সেই বডিটাকে বের করেছিল। বের করার পরে সেই খোঁড়া মাটির তলায় চাপা দিয়েছিল বিপিনকে। এদিকে পুলিশ খুঁজছিল, বাড়ির লোক খুঁজছিল, কোথাও কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। এদিকে তার জিজ্ঞাসাবাদের পরে সেই জায়গাটা যেখানটা সে দেখিয়ে দিয়েছিল পুলিশ টিমকে, সেখান থেকে খুঁড়ে বের করা হয়েছিল বিপিনের দেহ বলবো না, কারণ সমস্ত যে অবশিষ্টাংশ শরীরের সবটাই একটা পুঁটলি রূপে বের করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে সুনীল আর তার প্রেমিকা আঁচল দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। বিভিন্ন রকমভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কিন্তু চাইলেই একসাথে পালিয়েও যেতে পারত। বৃদ্ধ মা বাবার একমাত্র সন্তান বিপিনকে কিন্তু না মেরে ফেললেও তারা পারত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন।